তাহলে আমাদের একই টপিক, দ্য স্টাডি অফ পোয়েট্রি, লিটারেরি ক্রিটিসিজমের আজকে আমরা দ্বিতীয় পাঠ করতেছি। চ্যাপ্টারটি বড় হয় আমরা দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ, রাইট ডাউন আর্নল্ডস অ্যাসেসমেন্ট অফ চসার, ড্রাইডেন, পোপ, গ্রে অ্যান্ড বার্নস। আমরা যে বারবার বলতেছি, এই যে ম্যাথিউ আর্নল্ড, তিনি বেস্ট কোয়ালিটির কবিতা নির্বাচন করা বা বাছাই করার জন্য যে পদ্ধতি আবিষ্কার করেছেন, টাস্টন মেথড। তো তিনি এই বাকি কবিদের সম্পর্কে তিনার কি মতামত দিয়েছেন, যে আসলে এই কবিরা কি ওই টাস্টন মেথডের মানে পর্যবেক্ষণের মাধ্যম দিয়ে তারা কি পাশ করতেছে না ফেল করতেছে ম্যাথিউ আর্নল্ডের দৃষ্টিতে। তিনি এই কবিদের সম্পর্কে কি মতামত দিয়েছেন। চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অ্যান্ড বিলংস টু দ্য 14th সেঞ্চুরি। চসার হচ্ছেন তিনি ইংরেজি কবিতার জনক, আবার যাকে ফাদার অফ ইংলিশ লিটারেচারও বলা হয়। তো তিনি এই 14th সেঞ্চুরিতে বিলং করতেন। দ্য সুপারিয়রিটি অফ চসার লাইস ইন হিজ লাইফ লাইক প্রেজেন্টেশন অফ 14th সেঞ্চুরি কমন লাইফ। চসারের যে শ্রেষ্ঠত্ব, সুপারিয়রিটি, সেইটা এই 14th সেঞ্চুরিতে যে কমন লাইফ নিয়ে তিনি উপস্থাপন করেছেন তার সাহিত্যের মধ্যে, সেইটা একদম প্রাণবন্ত জীবন্ত উপস্থাপন। Many critics admired his writing style and even said, "Here is God's plenty." অনেক সমালোচক এই চসারের প্রশংসা করেছেন তার যে লেখার স্টাইল ছিল, আর তার এই স্টাইলে বিমোহিত হয়ে সমালোচকরা এই উক্তিও করেছেন অনেকেই, "হেয়ার ইজ গডস প্লেন্টি", যে সৃষ্টিকর্তা তাকে মানে প্রাণ ভরে দিয়েছেন সকল গুণাগুণ। চসার প্রেজেন্টেড দ্য ট্রুথ অফ ম্যাটার্স অ্যান্ড বিউটি ইন ম্যানার। গফ্রে চসার তিনি তার যে উপস্থাপনা ছিল ম্যাটার এবং বিউটি ইন ম্যানার, হ্যাঁ, ইন প্রপোর্শন উইথ ম্যাটার অ্যান্ড ম্যানার, ম্যাটার এবং ম্যানারের যে হচ্ছে ম্যাটার এবং ম্যানারের যে অনুপাত, দেয়ার ইজ এ ল্যাক অফ হাই সিরিয়াসনেস, সেখানে হাই সিরিয়াসনেসের অভাব থাকতো। পোয়েট্রির ক্ষেত্রে যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাই সিরিয়াসনেস এবং এই যে আমরা এখানে পড়লাম আগের দিনে ট্রুথ। এই দুইটার অনুপাত থাকতে হবে যথাযথ, নয়তো ওই কবিতা কখনোই ক্লাসিক হবে না। তো এই গফ্রে চসার যখন তিনি তার কবিতায় ম্যাটার এবং ম্যানারের উপস্থাপন করতেন আনুপাতিক হারে, সেখানে হাই সিরিয়াসনেস এটা ল্যাকিং থাকতো। ফর দিস আর্নল্ড রিজেক্টেড চসার অ্যাজ এ ক্লাসিক। আর এই যে ত্রুটি চসারের মধ্যে, এই কারণেই ম্যাথিউ আর্নল্ড তাকে একজন ক্লাসিক হিসেবে রিজেক্ট করেছেন, যে না, গফ্রে চসার কখনো ক্লাসিক হতে পারে না। However, this assessment aroused much criticism in English criticism. আর এই যে ম্যাথিউ আর্নল্ড চসারকে ক্লাসিক হিসেবে নির্বাচন করলেন না, এর কারণে লিটারেচারের জগতে অনেক সমালোচনা হয়েছিল ম্যাথিউ আর্নল্ডের এই মতামতকে ঘিরে। এরপর ড্রাইডেনকে নিয়ে তিনি কি মতামত দিয়েছেন। Dryden belongs to the 18th century and he was recognized as the great poetical classic of his age. ড্রাইডেন তিনি 18th সেঞ্চুরিতে বিলং করতেন, আর তার সময়টিতে তিনি যেই সময়ে লেখালেখি করতেন তিনি সেই সময়কার পোয়েটিক্যাল ক্লাসিক হিসেবেই পরিচিত ছিল। ড্রাইডেন ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোস। ড্রাইডেনকে ইংলিশ প্রোসের ফাদার বলা হয়। হি ইউজড ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট টাইপ অফ প্রোস দ্যাট ওয়াজ নট ইউজড বিফোর। তিনি এমন ধরনের প্রোসের চলন করেছিলেন যা ইতিপূর্বে কখনো ওই ধরনের প্রোজ রাইটিং কেউ করে নাই। The poem of Dryden had everything like lucidity and high imagination. ড্রাইডেনের পোয়েট্রিতে সবকিছুই ছিল, লুসিডিটি স্পষ্টতা এবং হাই ইমাজিনেশন, বাট হি ডিড নট হ্যাভ দ্য সোল অফ পোয়েট্রি, কিন্তু তার কবিতায় সোল ছিল না। হিজ ক্রিটিসিজম অফ লাইফ ইজ নট এ পোয়েটিক ক্রিটিসিজম। আর তার যে লাইফের যে ক্রিটিসিজম তিনি করতেন, সমালোচনা,
সেইটা আসলে পোয়েটিক ক্রিটিসিজম ছিল না। সো আর্নল্ড রিজেক্টেড ড্রাইডেন অ্যাজ এ ক্লাসিক অফ পোয়েট্রি। আর এই কারণে, এই ল্যাকিং এর কারণে ম্যাথিউ আর্নল্ড তাকে ক্লাসিক পোয়েট্রি হিসেবে নির্বাচন করেন নাই বা রিজেক্ট করেছেন। হি হ্যাভ হি গ্যাভ হিম অনার অ্যাজ এ ক্লাসিক অফ প্রোজ। ম্যাথিউ আর্নল্ড তাকে ক্লাসিক অফ প্রোসের অনার দিয়েছেন, কিন্তু ক্লাসিক অফ পোয়েট্রি এই অনার তাকে দেয় নাই। পোপ সম্পর্কে ম্যাথিউ আর্নল্ডের কি মতামত? এই পোপ হচ্ছে ওই পোপ, ওই যে আলেকজান্ডার পোপ, যিনি সাহিত্য লিখেছেন, ওই যে রেপ অফ দ্য লক যেই পোপ লিখেছেন আর কি। আর্নল্ড ভিউ অন পোপ ইজ লাইক ড্রাইডেন্স। আর্নল্ডের পোপকে যে বিচার বিশ্লেষণ করেছেন সেটা মোটামুটি ড্রাইডেনের মতোই, জন ড্রাইডেনের মতোই। পোপ প্রেজেন্টেড দ্য হাইয়েস্ট অর্ডার অফ ভার্সিফিকেশন। পোপ তার সর্বোচ্চ চূড়ায় থেকে এই যে যাচাই বাছাইকরণ করেছেন। এভরিথিং ইজ প্রেজেন্ট ইন পোপ টু বিকাম এ ক্লাসিক। একজন ক্লাসিক হওয়ার জন্য প্রায় সবকিছুই ছিল পোপের মধ্যে। লাইক ম্যানার অ্যান্ড হাই সিরিয়াসনেস, ম্যানার এবং হাই সিরিয়াসনেসও তার কবিতার মধ্যে ছিল। হি প্রেজেন্টেড ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার উইথ এ গ্র্যান্ড স্টাইল। আর তার একটি সমস্যা ছিল যে তিনি তুচ্ছ কোনো বিষয়কে, সাবজেক্ট ম্যাটারকে অনেক গ্র্যান্ড স্টাইল নিয়ে উপস্থাপন করতেন। ফর দিস রিজন আর্নল্ড রিজেক্টেড হিম। আর এই কারণেই ম্যাথিউ আর্নল্ড তাকে ক্লাসিক হিসেবে রিজেক্ট করেছেন, নির্বাচন করেন নাই। ওই যে রেপ অফ দ্য লকের মধ্যে পড়েন নাই যে সামান্য একটা চুলের বেনিকে কেন্দ্র করে তিনি একটি উপন্যাস গড়ে ফেলছেন, এবং তা নিয়ে অনেক মাতামাতি, শেষ পর্যন্ত গিয়ে মেয়েটা অনেক ডেসপায়ার হয়ে যায়। তো সামান্য একটা জিনিস, চুলের বেনি কেটে লুকায় রাখছে, আর এইটাকে রেপের সাথে তুলনা করছে। মানে এই ধরনের কোয়ালিটি থাকার কারণে যে তিনি ট্রিভিয়াল, তুচ্ছ কোনো বিষয়কে এমন ভাবে উপস্থাপন করেন যেন বিশাল কিছু। এই দোষটার কারণেই ম্যাথিউ আর্নল্ড পোপকে নির্বাচন করেন নাই। এরপরে গ্রে। গ্রে ইজ এ পোয়েট অফ দ্য 18th century who studied the ancient wars of Greece and Rome. গ্রে ছিল 18 শতকের একজন কবি, যিনি প্রাচীন গ্রিস এবং রোম যেই ওয়ার্ড গুলো ছিল সেগুলো নিয়ে স্টাডি করতেন বা গবেষণা করতেন। হি ট্রাই টু প্রেজেন্ট দ্য পোয়েটিক পয়েন্ট অফ দ্যাট গ্রেট ক্লাসিক্স। তিনি সেই সময়কার পোয়েটিক যে পয়েন্ট গুলো ছিল তার উপর ভিত্তি করে তাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। The tragedy of Gray was that he was born in the wrong period which was not congenial to his talent. আর সকল গুণাগুণ থাকা সত্ত্বেও তিনি এই ক্লাসিক্স হতে পারেননি, কারণ তিনার জন্মটাই হয়েছিল একটা রং পিরিয়ডে। এরপরে বার্নস। বার্নস was the poet of the 18th century, but he was expert in Scotch poems. বার্নসও ছিলেন 18 শতকের একজন কবি, যিনি মূলত স্কচ বা স্কটল্যান্ডের পোয়েমে এক্সপার্ট ছিলেন, দক্ষ ছিলেন। হি হ্যাড নো কমান্ড ওভার ইংলিশ অ্যান্ড কুড নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে তার খুব বেশি কমান্ড ছিল না, আধিপত্য ছিল না, বা এক্সপার্ট ছিলেন না। আর এর কারণেই তিনি নিজেকে ইংলিশে একদম ফ্রিলি উপস্থাপন করতে পারতেন না বা নিজেকে প্রকাশ করতে পারতেন না। He is a Scotch poem full of Scotch dreams, religion and Scotch manners. তিনি ছিলেন একজন স্কটল্যান্ডের কবি, যিনি স্কচ ভাষায় লেখালেখি করতেন এবং ধর্ম পালন করতেন। এছাড়াও যে স্কচ ম্যানার গুলো আছে এগুলো তিনি অভ্যস্ত ছিলেন। সো দ্য রিডার অফ ওয়ার্ল্ড লিটারেচার ফাউন্ড ইট ডিফিকাল্ট টু অ্যাসেস বার্ন। আর যে পুরো বিশ্বব্যাপী সাহিত্যিকরা ছিল বা সাহিত্য ছিল, এরা এই বার্নসকে অ্যাসেস করতে পারেনি, অর্থাৎ মূল্যায়ন করতে পারেনি, কারণ কেউ তাকে ঠিক মতো বুঝতে পারেনি। সবাই ছিল ইংলিশ কবি এবং ইংরেজি ভাষায় ছিল জনপ্রিয়, আর তিনি ছিলেন একটি নির্দিষ্ট ভাষার কবি, এই জন্য তিনি এদের তুলনায় অনেক পিছিয়ে পড়েছেন। Arnold considered Shakespeare and Milton as classic for their matter, manner, criticism of life and high seriousness. পরিশেষে গিয়ে বলা যায় যে ম্যাথিউ আর্নল্ড শেক্সপিয়ার এবং জন মিল্টনকে এই ক্লাসিক কবির খেতাব দিয়েছেন, আর যাদের মধ্যে ম্যাটার, ম্যানার, ক্রিটিসিজম অফ লাইফ অ্যান্ড হাই সিরিয়াসনেস এই সকল কোয়ালিটি ছিল।
ক্রিটিসিজম means to find faults in something. আমরা জানি যে ক্রিটিসিজম বলতেই বুঝে থাকি কোনো জিনিসের মধ্যে ভুলগুলো খুঁজে বের করা বা সমালোচনা করা। বাট ক্রিটিসিজম জাজেস সামথিং বাই ইটস পজিটিভ অ্যান্ড নেগেটিভ থিংস টু মেক ইট অ্যাপ্লিকেবল টু আদার। কিন্তু ক্রিটিসিজমের কাজ শুধু ভুল ধরাই না, বরং কোনো জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দিক দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেই জিনিসটাকে অন্যদের জন্য অ্যাপ্লিকেবল করাটাই হচ্ছে ক্রিটিসিজমের মেইন উদ্দেশ্য। দেয়ার আর থ্রি মেথডস অফ ক্রিটিসিজম। ক্রিটিসিজমের তিনটা মেথড এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এটা পড়েছি আগে, এটা আরেকভাবে কোশ্চেনটা করা আছে। পার্সোনাল ক্রিটিসিজম, হিস্টোরিক্যাল ক্রিটিসিজম, কম্পারেটিভ অর রিয়াল ক্রিটিসিজম, যেটা আমরা আগেও পড়েছি। আচ্ছা, টু ফাইন্ড আউট দ্য বেস্ট রাইটিং অ্যান্ড টু ফাইন্ড দ্য নেগেটিভ রুলস অফ রাইটিং। আর ক্রিটিসিজমের মেইন মোটিভ এখানে দেওয়া আছে যে আচ্ছা বেস্ট রাইটিংটা খুঁজে বের করা এবং এই রাইটিং এর মধ্যে যে নেগেটিভ রুলস গুলো আছে সেগুলো খুঁজে বের করা। দ্য বুক ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। এই বইটি দুই ভাগে ভাগ করা হয়েছে। দ্য ইমেন্স ফিউচার অফ পোয়েট্রি অ্যান্ড ফাইন্ড আউট দ্য ক্লাসিক রাইটিংস। কবিতার যে ভবিষ্যৎ, ইমেন্স ফিউচার, সেইটা সম্পর্কে এবং হচ্ছে ক্লাসিক রাইটারদেরকে খুঁজে বের করা। অ্যাবাউট হিজ জাজমেন্টাল থিওরি অফ পোয়েট্রি, দ্যাট ইজ দ্য টাস্টন মেথড। ম্যাথিউ আর্নল্ডের যে জাজমেন্টাল থিওরি আছে পোয়েট্রি সম্পর্কে, আর সেইটা হচ্ছে টাস্টন মেথড। আর দ্বিতীয়টা হচ্ছে দ্য জাজমেন্ট অফ ভ্যারিয়াস রাইটার্স বাই অ্যাপ্লাইং হিজ টাস্টন মেথড। এবং এই মেথড অ্যাপ্লাই করে, প্রয়োগ করে তিনি অন্যান্য লেখকদেরও তিনি বিচার বিশ্লেষণ করেছেন। হোয়াই ডিড আর্নল্ড সে পোয়েট্রি হ্যাজ ইমেন্স ফিউচার? ম্যাথিউ আর্নল্ড কেন বলেছিলেন যে পোয়েট্রির ফিউচারটা ভেরি ইমেন্স, খুবই ব্রাইট? অ্যাকর্ডিং টু আর্নল্ড, পোয়েট্রি হ্যাড এ গ্রেট ফিউচার। আর্নল্ডের মতে পোয়েট্রির ফিউচারটা ভেরি গ্রেট। ইট উড রিপ্লেস রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি ইন দ্য ফিউচার। ভবিষ্যতে গিয়ে এই পোয়েট্রি রিলিজিয়ন এবং ফিলোসফির স্থান দখল করে নেবে। ম্যান উইল ফাইন্ড এ রেস্ট্রিক্টেড প্লেস ইন পোয়েট্রি, নট ইন রিলিজিয়ন। রিলিজিয়ন ওয়াজ বেসড অন সাপোজড ফ্যাক্টস। ধর্ম মূলত সাপোজড, যে নিয়ম শৃঙ্খল অনুমিত এই ধরনের ফ্যাক্টের উপরে নির্ভর করে। অন দ্য আদার হ্যান্ড, ফিলোসফি ওয়াজ বেসড অন অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটিভিটি। অপরপক্ষে ফিলোসফি, যেটা সৃজনশীল ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করে গড়ে ওঠে। পোয়েট্রি ডিল উইথ আইডিয়াস দ্যাট ওয়ার রিলেটেড টু হিউম্যান নেচার। আর পোয়েট্রি ওই সমস্ত আইডিয়ার সাথে সম্পর্কিত যেটা হিউম্যান নেচারের সাথে সম্পর্কিত। ইভেন সায়েন্স উড বি ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি। ম্যাথিউ আর্নল্ডের মতে যে সায়েন্স, বিজ্ঞানও এই অসম্পন্ন রয়ে যাবে কবিতা ব্যতীত। রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি আর দ্য শ্যাডোস অফ নলেজ। রিলিজিয়ন এবং ফিলোসফি হচ্ছে নলেজের শ্যাডো, জ্ঞানের যেটা শ্যাডো বলা হয়। পোয়েট্রি ইজ দ্য ইসেন্স অফ অল নলেজ। কিন্তু পোয়েট্রি হচ্ছে সকল নলেজের মূল। অনলি দ্য এক্সিলেন্ট টাইপ অফ পোয়েট্রি উইল ফুলফিল দ্য ইমেন্স ফিউচার। শুধুমাত্র যেই যে কবিতা যেগুলো এক্সিলেন্ট, একদম বেস্ট টাইপ, বেস্ট কোয়ালিটির কবিতা, সেগুলোই কেবল যে লক্ষ্য সেটা অর্জন করতে পারবে। While giving the definition of poetry, Arnold stated the function of poetry. ম্যাথিউ আর্নল্ড যখন কবিতার ডেফিনেশন দিচ্ছিলেন তখন তিনি কবিতার ফাংশনও স্টেটেড করেছেন, বর্ণনা ব্যাখ্যা দিয়েছেন। দ্য বেস্ট পোয়েট্রি উইল হ্যাভ দ্য পাওয়ার অফ ফর্মিং, সাস্টেইনিং অ্যান্ড ডিলাইটিং আস। তিনি এই যে ডেফিনেশনের পাশাপাশি ফাংশনটাও দিয়ে দিয়েছে যে বেস্ট পোয়েট্রি কোনটা হবে, যার ফর্মিং পাওয়ার থাকবে, সাস্টেইনিং এবং ডিলাইটিং আস, যেটা আমাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার ক্ষমতা রাখবে, সেটাই হবে বেস্ট কোয়ালিটির পোয়েট্রি। These are the highest virtues of poetry which only the best poetry possesses. এগুলোই হচ্ছে বেস্ট কোয়ালিটির কবিতা, যেগুলো বেস্ট কবিতাতেই কি থাকবে, অবস্থিত থাকবে বা বিদ্যমান থাকবে। Arnold draws a line between excellent and inferior poetry. ম্যাথিউ আর্নল্ড
এক্সিলেন্ট কোয়ালিটির পোয়েট্রি এবং যেগুলো খুব নিম্নমানের কবিতা সেগুলোর মধ্যে একটি রেখা টেনে দিয়েছেন, অর্থাৎ কিছু সীমাবদ্ধতা দিয়েছেন বা একটি নির্দিষ্ট সীমারেখা এঁকে দিয়েছেন। এক্সিলেন্ট পোয়েট্রি হ্যাজ পোয়েটিক ট্রুথ, বিউটি, হাই সিরিয়াসনেস, হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাবভ অল ক্রিটিসিজম অফ লাইফ। এক্সিলেন্ট কবিতার কি কি গুণ থাকবে সেগুলো হচ্ছে পোয়েটিক ট্রুথ থাকবে, বিউটি থাকবে, হাই সিরিয়াসনেস, হাই স্ট্যান্ডার্ডস এবং জীবনের সকল ক্রিটিসিজমের উপরে যার অবস্থান থাকবে, অর্থাৎ ক্রিটিসিজমের বাইরে। The best poetry can interpret life and reach the desired goal. বেস্ট কোয়ালিটির পোয়েট্রি গুলো জীবনের ব্যাখ্যা দিতে পারবে, জীবনকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। In fine, Arnold's prediction about poetry is perfect as poetry has its popularity till now. পরিশেষে বলাই যায় যে ম্যাথিউ আর্নল্ড পোয়েট্রি সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, প্রেডিকশন দিয়েছিলেন, সেটা যথাযথ, কারণ পোয়েট্রি এখন পর্যন্ত তার যে জনপ্রিয়তা সেটা ধরে রেখেছে। তাহলে এই যে পুরো টেক্সট ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি, এটার কি সারাংশ হলো আমরা একটু জেনে নিই। এটা পরীক্ষা আসবে না, তবে জেনে নেওয়ার জন্য। পোয়েট্রি হ্যাজ ইমেন্স ফিউচার। In the future, poetry will be the substitute for history, philosophy, and religion. Okay. Only classic poetry will fulfill the demand class of the future. এরপর to find out the classic poetry, Arnold propounded the Touchstone method. Elevated subject matter, high style, high seriousness, and criticism of life is the standard of Touchstone method. Touchstone method এর যে কোয়ালিটি সেগুলো কি কি এখানে দেওয়া আছে। In the second part of the book, the poet applied his method to several poets. দ্বিতীয় পার্টে গিয়ে কবি যে তার মেথড আবিষ্কার করেছেন সেটা অনেক কবির উপরে প্রয়োগ করেছেন, প্রয়োগ করে দেখেছেন যে এই কবি কি আসলেই ক্লাসিক নাকি। He rejected Chaucer as a classic for his lack of high seriousness, which is controversial. তিনি গফে চসারকে ক্লাসিক পোয়েট হিসেবে নির্বাচন করেন নাই, তার কারণ ছিল তার মধ্যে হাই সিরিয়াসনেস এর অভাব ছিল। আর এই যে তিনি তথ্যটা দিয়েছেন এই কারণে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল তাকে নিয়ে, যে না তিনি কেমন করে গফরে চসারকে রিজেক্ট করলেন। ড্রাইডেন এ পোপ ওয়ার ফাউন্ড অ্যাজ এ ক্লাসিক অফ প্রোস। ড্রাইডেন এবং পোপকে ক্লাসিক অফ প্রোস হিসেবে তিনি বেছে নিয়েছেন। শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন ওয়ার ফাউন্ড অ্যাজ ক্লাসিক। শেক্সপিয়ার এবং মিল্টনকেই ক্লাসিক হিসেবে তিনি নির্বাচন করেছেন। লাস্ট ওয়ান হচ্ছে according to the method one has to memorize the classic line of the classic poet to find out the best class of poetry. এই মেথড অনুসারে, টাচস্টোন মেথড, এটা অনুসারে ক্লাসিক কবিতা নির্বাচন করার জন্য, ক্লাসিক পোয়েট কে খুঁজে পাওয়ার জন্য, এই যে পোয়েট্রির যে একটা সংজ্ঞা তিনি দিয়েছেন যে কিভাবে আমরা বেস্ট কোয়ালিটি বা ক্লাসিক কবিতা এবং কবিকে খুঁজে পাবো, ওইটা ফলো করতে হবে।